গান শুনতে শুধু মেমসা শুধু মেমসা দিয়ে আসবে গেলাই ও মাস্টার বাবুর বড় নাতি দিগন্ত বাবু ও কি আসবে আর যে ডাক্তার বাবু ওর বাবাকে ভালো করে দিয়েছে সেই ডাক্তার বাবু আসবে এই কিসো এই কেসো এই তোরা এখানে দাঁড়িয়ে থাকিস লাই তোরা তাড়াতাড়ি ছুটে যা ছুটে গিয়ে গোটা গাছপাড়া বাউড়ি পাড়া ভূমিজ পাড়া সব পাড়ায় যে খবরটা দিয়ে এলো কেন ও বুঝলে বেশি দাদা বাবু আর মেনসা আসবে সেই শুনে ওই শালা হরেন সামন্ত এবার খেপে লাল হয়ে যাবে দাদা এই কেছো খবরদার শালা সেই মহাজনের নামটা আমার সামনে উচ্চারণ করে দেখলাম সে শালা হারামি হরেন সামন্ত গোটা গ্রামটাকে একবারে ভোপা করে রেখেছে তুই তো আর বাবা করবো না ওই গাঙ্গলের বাবুরা যখন আমাদের মাথার কাছে এসেছে আমরা মাথা উঁচু করে অনেক কথা বলবো অনেক কথা সে তো বলবোই রে কেশো সে তো বলবোই হ্যাঁ ওই শালা হরেন সামন্ত 22 বছর ধরে গোটা গাটাকে কেমন করে চুষে খেয়েছে তেনাদের কানে ঠিক তুলে দেওয়া আর তারপরে বাঁশিটা বাজায় ওই দাদা বাবু আর মেম সাহেবের সামনে শুরু করে দিব মা মনসার ঝাপানে আর আজ আমিও তোমার এই বাঁশির সুরে মা মনসার ঝাপানের গান গাইতে বলতে মেম সাহেব বলেছে তোমার সাথে আমার ভালোবাসা এক ভাব করে এক করে দিবে মেম সাহেব বলেছে মেম সাহেব বলেছে তোমার সাথে পরিচয় করে তোমার আমার ভালোবাসা এক করে দিবে কিন্তু কথা শুনো তোকে তো বলেছি তোকে দেখে আমার ভালোবাসা আসে তোকে আমার বউ বলে মেনে নিতে সময় লাগবে খা কেন হ্যাঁ কেন সময় লাগবে আমাকে বউ বলে তুমি কেন মেনে নিতে পারছো না কেন তোমার বিয়ে করার পর আমাকে এমনি করে কাটতে হবে বলতে পারো আমাকে 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 তোমার চোখে ধরে না হ্যাঁ চোখে ধরেছে কিন্তু মনে ধরে নাই কেন কেন ধরে নাই কেন একটা কথা তুই জেনে রাখ বাতা শিবাও জেনে রাখ আমার এই বুকের ভিতর 22 বছর আগে মরে যাওয়া ওই সোদালি বইয়ের ভালোবাসার সোদা গন্ধ এখনো লেগে আছে রে না 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 সেই সোদা গন্ধ আমি লেগে থাকতে দিব না আমাদের ভালোবাসা এক করে দিলে তোমার বুকে লেগে থাকা ছোট ছোট গন্ধ একবারে বুঝে যাবে একবারে বুঝে যাবে আরে বাতাসি আবার তোরা নিজেদের মধ্যে ঝগড়া করে আলাদা আলাদা হয়ে বসে আছি লগন দাদা আয় বলছি তোরা পাশাপাশি বস বলছি ঠিক আছে বসলাম আরে এই শালি অমন পাড়া নয় মুখোমুখি বস দেখলে আমি আমার দ্বিতীয় পক্ষের বউ করবিকে নিয়ে আমার মুখোমুখি বসে থাকি আমার লজ্জা করছে জামাই দাদা লজ্জা করছে গো জামাই দাদা আরে ভাইরা এরকম লজ্জা করলে বেমসা বেসে তোদের ভালোবাসাকে এক করে দেবে কি করে আরে সালা ভাইরা এমন এতই যদি তোর লজ্জা তাহলে ওই মেয়ে মানুষটাকে বিয়ে করেছিলিস কেন ওই পুলাশ গাছ থেকে বিয়ে করতে পারতিস ঠিক আছে আমরা দুজন মুখোমুখি বসলাম কেটে গেছে মেমসা বাসার আগেই ওদের ভালোবাসার আকাশ থেকে নিয়ম কেটে গেছে তাহলে তুমি বাঁশি বাজাও আর আমিও তোমার এই বাঁশির সুরে ঝাপানের নাচ গান শুরু করে দিই বিশু কাশি সোনা মনসা মনসা
এসো আরে বিশে আরে তোরা এখানে দাঁড়িয়ে থাকিস না শোন না কেন একটু পরে খবর নেন শুনতে ওই শহর থেকে মেম সাহেব আসবে তাই তোরা সব কোমর বেঁধে এবারে ছাপানি গানের এখানে দাঁড়িয়ে গান শুরু কর আর তুমি এখানে দাঁড়াও কুবের আমি এখানে দাঁড়িয়ে বাসিতে দিলাম বাচ্চা কি ঘুমে ঘুমাও তুমি কন্যা বেহুলা কি ঘুমে ঘুমাও তুমি কন্যা বেহুলা ওঠো ওঠো জাগো ওঠে বেহুলা কি ঘুমে ঘুমাও তুমি কন্যা বেহুলা ওঠো ওঠো জাগো ওঠে বেহুলা ওর মাথায় গোলমাল হয়েছে বলে আমার দাদু ওকে আমাদের গায়ের বাড়িতে নিয়ে এসেছে। তুমি বাড়ি চলো।
এবার আবার অমানুষ দাদর মুখের মুখোশটা খুলে যাবে। 22 বছর করে একটা একটা করে ভেঙে যাবে তার বিষাক্ত দাঁত। যা শুনেছি সে কথাটা যদি সত্যি হয়, সত্যি কাকা সত্যি। আদিবাসী পাড়ায় যারাই ছেলে নিবিয়াকে দেখেছে তারা সবাই এক বাক্যে বলছে লবণদার প্রথম স্ত্রী সদালি আর দিগন্তের ভাবি স্ত্রী নিবিয়া অবিকল একরকম দেখতে। তোর বাবাও সে কথা শুনেছে? শুনেনি আবার? কথাটা শোনার পর থেকে বাবার মুখটা কালো হয়ে গেছে, আরো কালো হয়ে যাবে। সেই জাতিশ্বরী নিবিয়া যখন একটা একটা করে তোর বাবার কালো চরিত্রের কথা এই গ্রামের মানুষের কাছে বলবে, তখনই তো প্রকাশ হয়ে যাবে তোর বাবার চরিত্রের আসল পরিচয়। কাকা, তবু আমাকে একবার জগদীশ কাকার বাড়িতে যেতেই হবে। আমাকে নিজে গিয়ে দেখে আসতে হবে সেই সোদালির সঙ্গে নিবিয়ার কতখানি মিল। সবটাই মিল কাকা, সবটাই মিল। সবাই বলছে চোখ মুখ চলা বলা এমনকি হাসিটা পর্যন্ত এক। শুধু সোদালির রং ছিল কালো আর নিভিয়া হলো ফর্সা। বাকি সব এক কাকা, বাকি সব এক। একের পিঠে একটা শূন্য দিলে কি হয়? 10। আর একটা শূন্য দিলে 100। আর একটা শূন্য দিলে 1000। আই শনি রাজার বাহুমন্ত্রী আমাকে গদায়ের চোখে ধুলো দিয়ে আমাকে নিজে গিয়ে দেখে আসতে হবে সেই জাতিশ্বরী মেয়েটা কে। তারপর তো হিংসা। এক সংখ্যার পিঠে একটা একটা করে উলট-শূন্য বসে আমার সেই অমানুষ দাবার অমানসিক অহংকার আমি চূর্ণ করে দেব। হন্য হতে দেব না। আমি আমার আত্মসম্মান কিছুতেই পূর্ণ হতে দেব না। নিবিয়া যদি সত্যি আবিষ্কারী হয়, এই গায়ের গণ্যমান্য লোক থেকে শুরু করে বাউরি পাড়া পর্যন্ত ছড়িয়ে দেব বুদ্ধির জাল। দুশ্চিন্তায় আমি দুরাত ঘুমোতে পারিনি রে। গালে হাত দিয়ে কি ভাবছি সে তুই বুঝবি না। আরে ভাই হলে কি হবে, তুই তো বোবা। কি বললি? তোর হৃদয় আছে? ওর হৃদয় নিয়ে একটু খেলা খেলা যায়, সেই খেলার সাহায্যে নিধিয়ার ব্যাপারটা আমি ভালোভাবে জানতে পারবো। যদি ঘটে যাচ্ছে বাড়ি তুই বোমাকে পাঠিয়ে জেনে নেবো যে সেই রহস্যে তোমায় কতখানি জল। ভাইটার সঙ্গে একটু ভালোবাসার অভিনয় করতে হবে। ধরে বেরবে না তো? না তোকে দেখে আমার খুব কষ্ট হয় রে ভাই, কিন্তু কি করবো বল। ভগবান যদি তোকে ভালো করেন তবেই তুই ভালোভাবে কথা বলতে পারবি রে ভাই। ভাই নগেন, তোকে একটা কাজ করতে হবে ভাই। কাজটা হলো গিয়ে তোকে একবার ওই জগদী ভট্টাচার্য বাড়িতে যেতে হবে। সেই বুড়ো জগদী মাস্টারের বাড়িতে, সেখানে গিয়ে দেখে আসতে হবে 22 বছর আগে মরে যাওয়া সোদালির সঙ্গে নিভিয়ার চেহারার কতখানি মিল। আরে ভাই হ্যাঁ, আমি তার কথাই বলছি। যদি পারিস তো সোদালির সঙ্গে নিভিয়া চলা বলার কতখানি মিল আছে দেখে তার একটা ছবি তুলে নিয়ে আসি। তোমার
তো করতেই হবে। আমি লোকের কাছে প্রমাণ করতে হবে যে নিবিয়া তার ঈশ্বরী নয়, তাকেই পলাশ ডাঙায় নিয়ে এসেছে শয়তান সুরেন্দ্র ডাক্তার। তুমি? আমি জগদীশ ভট্টাচার্যের ছোট নাতি, আমার নাম সীমান্ত। ও লেখক দিগন্ত ভাই তুমি? হ্যাঁ কাকা। বাহ বাহ বাহ। আমি যে তোমার বাবার বন্ধু, সে খবর তাহলে তুমি রাখো। শুধু সেই খবরই রাখি না, আপনি এই অঞ্চলের বিশিষ্ট জোরদার এবং ব্যবসায়ী হিসেবে আপনাকে শ্রদ্ধাও করি। কি 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 বলতে চাও তুমি? এই পলাশডাঙ্গা গ্রামটাকে চালাবার জন্য শক্ত হাতে বলগা ধরুন, বলগা। কি দারুণ, কি দারুণ, কি দারুণ কথা বলেছো বাবা সীমান্ত। কিন্তু একটা কথা আমি কিছুতেই ভেবে পাচ্ছি না। কি কথা বলুন? শুভেন্দু তো তোমার দাদার বন্ধু। দাদার বন্ধু বলি তো সে আমার শত্রু। তাহলে সরো সীমান্ত। আপনার কথা পরে শুনবো, আমার একটা কথা শুনুন। হ্যাঁ বলো বলো। যেভাবেই হোক, যেমন করি হোক, ওই শয়তান শুভেন্দু ডাক্তারকে একটু টাইট দিয়ে দিন, টাইট। না হলে শুভেন্দু ডাক্তারই আপনার পজিশন থেকে আপনাকে সাইড আউট করে দেবে। সীমান্ত কথাটা মনে রাখবেন। শয়তান শুভেন্দু ডাক্তারই যতবস্তির মুখ, ওই শালাকে আগে টাইট দিতাম। আমার মেয়ের লোকের পিছনে রেলিয়ে দেবো, তাহলে ঝুমকা গিরা রে, ঝুমকা গিরা রে, শয়তানি সেই নিবিয়াটা চাইতে বিরা রে, ঝুমকা গিরা রে। ইলু 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 সেই চালু মাল শুভেন্দু ডাক্তারকে এখনই একবার আমাদের বাড়িতে ডেকে নিয়ে আসতে হবে। যে কি বলে ডাকবো বাবু? যোগীকে আনতে গেলে যেমন যোগিনী চাই, তেমনই ডাক্তারকে আনতে গেলে তেমনি রোগিনী চাই, তাই তো? বাবু। আছে আছে, এ বাড়িতে রোগিনী আছে। আছে সেই যোগিনী বাবু। ওরে শালা গদা, সেই রোগিনী হলো গিয়ে আমার মেয়ে রূপা। দোপা সালা শুভেন্দু ডাক্তার, এইবার তোমাকে এই দোপার পাতায় পড়তেই হবে। বিষয় আশায় মান সম্মান রক্ষা করতে গেলে সত্যিকে তো মিথ্যে করতেই হবে। যা, শুভেন্দুকে গিয়ে বলবি। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, শিগগির শিগগির একবার আমার বাবুর বাড়িতে আসুন। কারণটা কি? কারণটা আমি বুঝিয়ে বলবো বাবু। কি বলবি? বলবো তু চীজ बड़ी है बड़ी है मस्त मस्त बड़ी है কি দারুণ, কি দারুণ। চুপ কর। তোর জ্বর হয়েছে। তার মানে শুভেন্দু ডাক্তার এখনই তোকে দেখতে আসছে। ও বুঝেছি বাবা, আমি বুঝেছি। তার মানে ওই শুভ ডাক্তারকে তুমি অশুভ পথে চালাতে চাইছো, তাই তো? হ্যাঁ মা, তুই তো বুদ্ধিমতী মেয়ে, ঠিক বুঝেছিস। আরে বাবা, আমি তোমার মেয়ে হয়ে এই কথাটুকু বুঝতে পারবো না বাবা। তুমি নিশ্চিন্ত থাকো বাবা, তুমি একটু পরে এসে দেখবে সুভাষ শিক্ষা হয়ে গেছে। ও সুরস্য কাল হরনাম করে ফেলিস না যেন মারোপা। তুই অসুস্থ হয়ে শুয়ে পড় তাহলে।
নিভিয়াকে নিয়ে ওদের চলকি করা। বাবা আমার একেবারে স্বপ্নের শোভাটাকে বাড়িয়ে দিয়ে চলে গেল। সুন্দর, আমি তো এটাই ভাবছিলাম এত সুন্দর ছেলেটাকে দেখতে মেয়েরা তো এরকম ছেলেকেই প্রেম করতে চায়, আর আমিও তো তাই চেয়েছিলাম। না বাবা, আমি এখন শুয়ে পড়ি, কারণ আমি তো এখন কি কষ্ট হচ্ছে তোমার? কে? আমি ডাক্তার শুভেন্দু। একটু আগে গদাই আমার চেম্বারে গিয়ে বললো দিদিমণির অসুখ করেছে, আপনাকে তাড়াতাড়ি যেতে হবে। আমি শুনেছি তুমি নাকি বিশুর বাবাকে সুস্থ করে দিয়েছো। আচ্ছা, আমার বড্ড কষ্ট হচ্ছে। কি কষ্ট হচ্ছে? কষ্ট, বড্ড কষ্ট হচ্ছে কোথায়? আমার আমার কষ্ট, কষ্ট মানে এই আমার চোখে দেখো না কষ্ট। ওই দেখি। ওই জ্বর নেই তো? আরে আরে চোখ দুটো ভালো করে দেখো, চোখ দুটো চোখ দুটো চোখ দুটো। চোখ তো পরিষ্কার। না না, আমার তো ভীষণ কষ্ট হচ্ছে। কি কষ্ট হচ্ছে বলবে তো? আমার কষ্ট হচ্ছে, বলো, কষ্ট হচ্ছে কোনখানে? আমার বাবা গো, আমার বড্ড কষ্ট হচ্ছে। কি কষ্ট? আমার আমার কষ্ট হচ্ছে মনের ভেতর, আমার মনের ভেতর কষ্ট হচ্ছে, মনের ভেতর। লোপা! এই এই এই, তুমি রেগে চলে যাচ্ছ। আমার এই সুন্দর শরীরটার মধ্যে একবারে কি কোনো রোগী দেখতে পাচ্ছ না? আমার বড্ড কষ্ট হচ্ছে। কি করে ভাবো? রোগটা তোমার শরীরে নয়, মনে। আরে মন ছাড়া তো শরীর হয় না। হ্যাঁ হয়, শরীর চিপে শরীর থাকে, মন থাকে না। থাকে থাকে থাকে, মন সবারই থাকে, শুধু মন থাকে না তোমার। আমি চলে যাবো। এই! ফুলের বাগানে এসে তুমি একটাও ফুল তুলবে না? ফুলের গন্ধ নেই, আরে সৌন্দর্য তো আছে। আমার পোকায় কাটা। না, এই ফুলে এখনো পাপড়িতে কি ধরেনি। হাই, তাই বলছি তুমি এই ফুলের কীট হয়ে যাও। ঠিক বাবার ব্যবচারের কমপ্লিট তুমি। মানুষকে ভালোবাসার পক্ষে ডেফিনিট তুমি আনফিট। ভালোবাসার চেয়ে তোমাদের এই মনে আছে না মানুষকে ঠকাবার গন্তু। এই! রুক রুক রুক, আরে বাবা রুক, রুক রুক রুক, আরে বাবা রুক। ও মাই ডার্লিং, রুক রুক রুক, আরে বাবা রুক, ও মাই ডার্লিং, মেরা তোমার কণ্ঠস্বর, তাই বুঝি? কি সুন্দর তোমার শরীর। তোমার গান শুনে আমার বুকের ভিতর ডেকে উঠছে ভালোবাসার কোকিল। কুহু কুহু। হাই শুভেন্দু, তাই তোমাকে আদর করে বলছি, তুমি আমার প্রিয়া, তুমি আমার হিয়া। তাই তোমার গায়ে থুতু ছিটিয়ে বলছি, আজকে তোমার লোপা
ভট্টাচার্যের বাড়ির সফরে একেবারে পাগল হয়ে যাবে। পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব, নিবিয়ার কথা ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাব। গ্রামের মানুষ হলেও তারা তো মানুষ, আমি এতগুলো মানুষের কথা অবিশ্বাস করি কি করে? ওরা যা বলছে তার সবটাই সত্যি। সত্যি তো নিবিয়া বাউরি পাড়ায় গিয়ে লগনের নাম ধরে ডেকেছিল। বাউরি পাড়া থেকে ফিরে আসার পর থেকে নিবিয়া যেন কেমন হয়ে গেছে, মাঝে মাঝে কি সব গান গাইছে। ঝুমঝুম ঝুমঝুম আর লিবো গো নাকের ফুল, পাছা পেরে শাড়ি লিব। তোর মুখে এই গানে লেখে করে বল, এই সুর কোথায় পেলি? শুধু কনভেন্টে পড়া মেয়ে তুই, বল এই সুর তুই কোথায় পেলি? জানি না, কিছু জানি না। শুধু মাঝে মাঝে আমার মনে হয় এই পলাশডাঙ্গার পথ ঘাট আমার কত আগে থেকে চেনা। আমার মতো হরেন সামন্ত নামটা আমার কত আগে থেকে শোনা। স্মৃতির তরঙ্গে কি সব ভেসে বেড়ায় মা। পলাশ ফুল, বাউরিদের গানের সুর, বাঁশির ছন্দ, লগন, লগন, এই লগন, তুই তোর বাঁশিটা বাজায় যা লগন, তুই তোর বাঁশিটা বাজায় যা। ফটো চাপা চাপা চলে, শাড়িটা ছাপা ছাপা হলে, পলাশের লালা তুলে আমার জেলে তারে। আবার তোর মুখে সেই বাউরিদের গান। এই এই হতভাগিনী মেয়ে, তুই কি ভেবেছিস আমার সংসারটাকে শেষ করে দিবি? আমাদের সকলকে তুই তোকে দিয়ে আমি পারছি না, আমি পারছি না। সোমা, মাগো, আমাকে এইভাবে আঘাত না করে তুমি আমাকে একেবারে শেষ করে দিয়ে যাও মা, শেষ করে দিয়ে যাও। পারছি না, আমার এই অদ্ভুত জীবনের টানা পড়ে না দিয়ে আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে। না, আমার ভেঙে বললে চলবে না, ভেঙে বললে চলবে না। যেমন ভাবে হোক আমার সুস্থ হতে হবে, আমাকে নিজেকে সামলে নিতে হবে। এর জন্য এখন থেকে আমি চেষ্টা করবো। এখন থেকে আমি চেষ্টা করবো। Yes, I will try. Again try. Again try. নিধিমা কি শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে? নায়িকার কান্না দেখে নায়কের কষ্ট। শোন দাদা, নিভিয়া নিজে পাগল হবে না, পাগল হবো আমরা। তুই ঠিক বলেছিস সীমান্ত। বাবা, তোমার ছোট ছেলেকে কোন ইউনিভার্সিটিতে পড়িয়ে জাদুবিদ্যায় পারদর্শী করে তুলেছো, সে কথা তুমি আমাকে আগে বলনি। থাম থাম, তুই লেখক বলে বড় বড় কথা বলে নিভিয়ার কথাটা চাপা দিতে চাইবি না। না রে ভাই না,
নিবিয়ার ঘটনাটা আমি চাপা দিতে চাইনি। আসলে আসলে তাকে তোমরা অন্যভাবে মাপছো বলে আমার কথা বিশ্বাস করতে পারছো না। শোন, বেশি জ্ঞান দিবি না। অজ্ঞানকে জ্ঞান দেওয়ার মতো মূর্খ আমি নই। তুই মূর্খ হচ্ছে মূর্খ। তুই একজন বুদ্ধিমান হয়ে ওই রকম একজন অস্বাভাবিক চরিত্রের মেয়েকে কবে তুই তোর জীবন থেকে সরিয়ে দিতে? বাবা, দাদুর কুড়িয়ে পাওয়া এক বিন্দু স্নেহ মায়া মমতা মাখানো নিবিয়াকে আমি যে হারিয়ে ফেলতে পারছি না বাবা, হারিয়ে ফেলতে পারছি না। হারাতে না পারিস তাড়িয়ে দে। কি বললি? মায়ের আশীর্বাদকে তুই অভিশাপে রূপান্তরিত করতে চাস? ওইসব আশীর্বাদ ফাশীর্বাদ আমি মানি না। সোজা কথাটা আমি তোকে জানিয়ে দিলাম। ব্যাস। বাবা, তোমার দুটো পায়ের ধুলো আমি দু হাত দিয়ে তুলে নিয়ে বলছি, সাবাস বাবা, সাবাস। আমার দাদু আর মা তোর জীবনে নিবিয়াকে বানিয়ে দিয়েছেন দুরূপের তাস। কেমন করে জন্মা তোরা কি জানিস তার ইতিহাস? নিভিয়াকে বাদ দিয়ে অন্য মেয়েকে বিয়ে করতে হবে। আর যে বলো না বাবা, আমি তুই কি ভেবেছিস ওই অসুস্থ মেয়েটা তোর জীবনে বিয়ের পরে সুখের ঠিকানা দেখাবে? ভালোবাসা ঠোকের ঠিকানা দিতে না পারলেও জীবনে চলার পথে শান্তির পথ দেখাবে রে বাবা। নিভিয়াই শান্তির প্রতিমূর্তি। হয় তাকে ভূতে পেয়েছে, না হলে লগনের চলবন তাকে মুগ্ধ করেছে। আমি কি তোমাদের কাছে দুগ্ধপোষ্য শিশু? তুই শিশু নস। তোর নিজের মৃত্যু নিজেই বলছিস। যেমন হয়েছিল যিশু, আমার ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে তুই একটা বন্য পশু। কি বললি জানোয়ার? আমার এই সন্তান, আমার এই প্রিয় পুত্রকে তুই পশু বাবা! নিবিয়া আর ভালোবাসার রেডিমেড প্রেমিক। শোন দাদা, তুই সেদিন যে চটটা আমায় মেরেছিলিস, আজ বাবা সেই চটটা তোকে মেরে বুঝিয়ে দিল যে সেই ভূতে পাওয়া কিংবা পূর্ব জন্মের কথা মনে করা ওই শয়তানি নিবিয়ার সঙ্গে তোর বিয়েটা কিছুতেই মেনে না। বাবা, শ্রীমন্ত কথা শুনে গ্রামের লোকের কথা বিশ্বাস করে আপনি ভুল করবেন না বাবা, ভুল করবেন না। আমাকে আমার নিবিয়া থেকে কেড়ে নেবেন না বাবা, কেড়ে নেবেন না। আমার বিশ্বাস নিবে একদিন ঠিক সুস্থ হয়ে উঠবে। কি বললি? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি আমার ভালোবাসা দিয়ে আমি তাকে সুস্থ করে তুলবো। দাদুর কথা মতো সত্যি যদি নিভা পূর্ব জন্মের কথা মনে পড়ে, তাহলে আমি আমার শিক্ষা দিয়ে, চেতনা দিয়ে, সমাহিত সাহিত্যের স্নিগ্ধতা দিয়ে আমি তাকে ভালো করে তুলবো বাবা, আমি তাকে ভালো করে তুলবো। কোনদিনও তুই তাই পারবি না, কারণ গ্রামের সবাই বলাবলি করছে 22 বছর আগে মরে যাও সেই সদরি বয়ের ভূত নিবিয়ার ঘরে চেপে বসে। বাবা, তুমি তো তাহলে ওই গ্রামের লোকের মতো পিছন দিক থেকে এগিয়ে আসতে চাইছো। কিন্তু আমার অদ্ভুত ধারণা বাবা। কি বললি? বাবা, বাবা, আমি তো তোমার বড় ছেলে। মায়ের মুখে শুনেছি, দাদুর মুখে শুনেছি, তোমার জন্মের পর তুমি নাকি কত লোককে কত কি খাইয়েছিলে, আনন্দ করেছিলে। তোমার সেই বড় ছেলে তোমার প্রথম সন্তান। জান নয় বাবা, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি বাবা। তুমি নিবিয়াকে ভিক্ষা দাও বাবা, ভিক্ষা দাও। শিক্ষা তো দেবই না, নিবিয়াকে তোর জীবন থেকে সরিয়ে দিয়ে তোকে উপযুক্ত শিক্ষা দিয়ে দেবে। বাবা! বাবা! ভালোবাসা যুগে যুগে ভালোবাসার মানুষের কাছে কেঁদে কেঁদে বলছে, তবু সেই ভালোবাসা যে ভাষা খুঁজে পেল না। ওই স্বার্থপর সংসারের শাখা পোশাখা। আমি বাবার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারতাম। আমি বাবাকে বলতে পারতাম, বাবা আমি তো সামান্য, আমার তো ব্যক্তি স্বাধীনতা আছে, কিন্তু আমি পারলাম না। কারণ বাবার মুখের ওপরে কথা বলা কোন ছেলেরই উচিত নয়, উচিত না। আসতে গিয়ে কাঁদিস কেনে
ভাবতে গিয়ে হাসি ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী সংসারেতে সারলাম রে সব, এই বুঝেছিস ভালোবাসা এমন করে ছিড়লি কেন একটা ও উদাস বাউল নেই তো বাউলা ওরে ও হতভাগা নাট্যকার, সবই যখন জানিস, সংসারের হিসাবটা যদি এমনি করেই বুঝিস, তাহলে কাঁদছিস কেন? ওঠ, ওঠ, উঠে দাঁড়া, চোখের জল মুছে ফেল। স্বামী বিবেকানন্দের সেই কথাটা মনে রাখিস, যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিও নিশ্চয়। আর এই কথাটা ভুললে চলবে না রে দাদু ভাই। মানব জীবন নাই সুখ ভোগ তরে, কঠিন দায়িত্ব আছে মাথার উপরে। দাদু, দুঃখ যদি পাই আমি কিবা খেতে তাই, কর্তব্য সাধিতে যেন এই জীবন যায়। তাই বলছি, ওরে দিতে যখন এসেছিস দিয়ে যা, পাওয়ার কথা ভাবিস না, পাওয়ার কথা ভাবিস না। দাদা, আমি তো টাকা চাইনি, পয়সা চাইনি, কিচ্ছু চাইনি দাদু। আমি শুধু চেয়েছিলাম বাবার কাছে নিবিয়ার একটু সিনু সিদ্ধ। ওরে, তুই বাসাটাকে ভালো করে বেঁধে রাখ, ভালোবাসা পেয়ে যাবি। কি করে পাবো দাদু, বলো বলো, কি করে পাবো? দাদার মুখে শুনলাম, বাবার মুখে শুনলাম, গ্রামে সবাই নাকি বলছে নিবিয়াকে সোনালির ভূত। না, তোকে আমি আবার বলছি দিগন্ত, নেভিয়াকে সোনালি হতে পায়নি। এই পলাশ ডাঙ্গা গ্রামে এসে অনেক মানুষের মুখে অনেকে কথা শুনে আমি স্ত্রীর নিশ্চিত হয়ে বলছি, লগন বাড়ির স্ত্রী সোনালি মরে গিয়ে নিবিয়া হয়ে জন্মেছে। দাদু, yes, yes my boy, I am correct. I also give you the reference from Gita regarding the river. পুনর্জন্ম সম্পর্কে গীতায় বলা হয়েছে, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। অর্থাৎ যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত, আবার যে মরে তার জন্মটাও নিশ্চিত। দাদু, আমি বলছি, তোর দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি আমার দর্শন দত্তের সাহায্যে খুব তাড়াতাড়ি আমি নিভিয়াকে সুস্থ করে তুলব। কিন্তু দাদু, শয়তান হরেন সামন্ত যে ভূতে বাবার কথাটা প্রচার করে বেড়াচ্ছে, এর জন্য তুমি তার বিরুদ্ধে কি প্রতিকার করবে? হরেন সামন্ত, হরেন সামন্ত, হরেন সামন্ত না, তাকে আমি সহজে ছেড়ে দেব। দীর্ঘদিন পর গ্রামে ফিরেছি বলে আমাকে গ্রাম থেকে তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু না, তা হবে না। আমি শিগগির তার বাড়িতে গিয়ে তাকে বলবো, হরেন সামন্ত তার শয়তানের ভূত সারিয়ে দেবে। এই জগদীশ ভট্টাচার্য, দাদু, তার সঙ্গে জগদীশ ভট্টাচার্য, দাদু।
শয়তানের শয়তান। তুই জানিস লোকটা আমার পিছনে তার যুবতী মেয়েকে লেলিয়ে দিয়েছিল। তার মানে তার মেয়ের অসুখের নাম করে আমাকে কল দিয়ে নিয়ে গিয়ে বিকল করে দিতে চাইছিল আমার এই চারিত্রিক সম্মান। হরেন সামন্ত, আমি সেই দিনে ওকে উচিত শিক্ষা দিতে পারতাম যদি নিবিয়া সেদিন ওই বাউরি পাড়ায় গিয়ে ওই কেলেঙ্কারিটা না করতো। নিবিয়ার কোনো দোষ নেই রে দিগন্ত। কি বলছিস তুই? এখন আমারও মনে হচ্ছে দাদুর কথাই ঠিক, নিবিয়া সত্যি সত্যি জাতিস্বরী। তাহলে তুই বল, ওই জাতিশ্বরী মেয়েটাকে নিয়ে আমি এখন কি করবো বলতে পারিস? কেন রে? তাকে বিয়ে করে তুই তোর ভালোবাসার ঈশ্বরী কি করে সম্ভব? সে কি কোনোদিনও তার পূর্ব জন্মের কথা ভুলতে পারবে? ওরে বুদ্ধু, তুই কি সাধারণ মানুষ যে সাধারণ লোকের কথায় উঠবি বসবি? ওরা তুই লেখক, তুই বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎ চাটুর্যকে পড়েছিস, আর পড়েছিস শেক্সপিয়ার, বাইরন, ওয়ার্ডসওয়ার্থ। এই পড়েও কি তুই এই সমাজকে চিনতে পারিসনি? বন্ধু শোন, আমি এইমাত্র নিবিয়াকে দেখে এলাম, সে রীতিমতো লজ্জিত হয়ে পড়েছে। সে প্রাণপণ চেষ্টা করছে নিজেকে সুস্থ করে তোলার। একটা কথা মনে রাখিস, বিজ্ঞান বলে পৃথিবীর সবচেয়ে কঠিন ব্যাধির সবচেয়ে বড় ওষুধ হলো এই মন, যাকে বলে উইল ফোর্স। কিন্তু বন্ধু না, কোনো কিন্তু নয়। নিবিয়া যেমন উইল ফোর্স নিয়ে তোর দিকে এগিয়ে আসছে, তুইও তেমনি তার কাছে টেনে নিয়ে তোর ভালোবাসার নতুন কোর্সটা কমপ্লিট করে নে বন্ধু। ভালোবাসার নতুন কোর্সটা কমপ্লিট করে নে। ভালোবাসার কোর্স আজ আসুন নিবিয়া, তাকে আমি ভালোবাসার কোর্স বাই কোর্স শিখিয়ে দেবো। চলো তুমি আমি দুজনে মিলে দার্জিলিং বেরিয়ে আসি। আরে বাবা, যে দেখো আমি তোমার নিবিয়া, এখন রীতিমতো ফ্রেন্ড। তোমার সামনে বুঝেছি দুদিন তোমার সঙ্গে কথা বলিনি বলে তুমি আপসেট হয়ে পড়েছো, তাই না? আমি কি তোমার সামনে ওই লগনের মতো বাঁশি বাজাবো? বাঁশির দরকার নেই ডার্লিং, তোমার মুখের একটু হাসি যথেষ্ট। তাহলে একটু প্লিজ একটু সাবধানে দাঁড়াও তুমি। আমি এক্ষুনি ছুটে গিয়ে এক ফোঁটা পলাশ ফুল নিয়ে আসি। পলাশ ফুল। তুমি আমাকে ভুল বুঝো না দিগন্ত, তুমি বিশ্বাস করো আমার এতে কোনো দোষ নেই, কোনো দোষ নেই। না, তোমার তো কোনো দোষ নেই, যত দোষ আমার। আমি তুমি কি বলতে পারো তোমাকে ভালোবেসে আমি কি অন্যায় করে ফেলেছি? তোমার এত রাগ? অনুরাগ আশা করো কি করে? তুমি আমার ভালোবাসার ভাষা একটু একটু করে ভেঙে দিয়ে পুরোই লুটিয়ে দিচ্ছ। কেন? আমার যে কেন এমন হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, তুমি বিশ্বাস করো আমি কিছুতেই বুঝতে পারছি না। কিন্তু আমি বেশ ভালো করে বুঝতে পারছি তুমি আমার চেয়ে ওই লগনকে বেশি ভালো। প্লিজ দিগন্ত, প্লিজ অমন কথা তুমি বলো না, প্লিজ কথা বলো না, অন্য কথা বলো দিগন্ত, অন্য কথা বলো। আচ্ছা চলো ঘরে চলো, আমি তোমার পাশে বসলে তোমার সঙ্গে আমার বদ্ধ দুয়ার এমনি খুলে যাবে। চলো লিখতে বসবে, চলো। ও বাবা, বুঝতে পারছি আবহাওয়া ভয়ঙ্কর গম্ভীর। এই শোনো না, শোনো, একটু আগে টিভিতে দেখলাম নায়িকার পরে নায়ক ভয়ঙ্কর ভাবে রেগে গেছে। নায়িকা বাবা করেই যাচ্ছে, কিন্তু নায়ক একেবারে বোবা। কিন্তু যেই নায়িকা এগিয়ে গিয়ে নায়কের হাতটা ধরলো, নায়ক উঠে যেতে লাগলো, তখনই তো নায়িকা তার হাত ধরে বলে উঠলো, লা 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 अपना कहा तू है जहां, दिल है वही, अब तो ये जीना तेरे बिन है सना। ओ
আমাকে সোদালের ভূতে পেয়েছে। সেদিন বাড়ি পাড়ায় গিয়ে আমি কি করেছি আমার নিজেরই কিছু মনে নেই, আমি জানি না। কিন্তু আমার নামে যেইভাবে মিথ্যে বদনাম লাগাচ্ছে, যেমন করেই হোক আমি তাকে খুঁজে বার করবো, যেমন করেই হোক আমি জেনে নেবো কে সেই জানোয়ার, কি তার নাম। দাদা, তার নাম হরেন সামন্ত। সামন্ত, হরেন সামন্ত, ওই নামটা আমার ভীষণ চেনা চেনা মনে হচ্ছে। কিন্তু আপনি কি তার ভাই? হ্যাঁ, কিন্তু আমি যে শুনেছি হরেন সামন্তর ভাই বোবা, তিনি কথা বলতে পারেন না। এই গ্রামের সবাই তাই জানে। 22 বছর পরে আমি প্রথম কথা বলেছি আমার ভাইপো বরেনের সামনে। আর আজ কথা বললাম তোমার সামনে। আমি হ্যাঁ, তুমি আমার মেয়ের মতো, তুমি আমার মাথায় হাত রেখে দিব্যি করো মা। আমি যে তোমার সামনে কথা বললাম, এ কথা তুমি কাউকে বলবে না। বেশ, আমি কথা দিচ্ছি আমি বলবো না, কিন্তু আমারও একটা শর্ত আছে। আপনাকে আপনার দাদার সম্পর্কে সমস্ত কথা আমাকে বলতে হবে। বলবো বলবো না বলবো, আমার অমানুষ দাদার সব কথা আমি তোমায় বলবো। আর আজ তোমার একটা ছবি তুলতেই তো আমি এখানে এসেছি মা। না না না, আমার মনে হয় আপনি আমার ছবি তুলে কোনো অন্যায় করলেন। ওরে মা, অনেক বড় একটা অন্যায়কে ধ্বংস করবার জন্য এমন ছোট্ট একটা অন্যায় করলে এমন কিছু অন্যায় হয় না রে মা। আশ্চর্য, এমন করে আপনি আমার মুখের দিকে চেয়ে কি দেখছেন? দেখছি রে মা, দেখছি, আমি মিলিয়ে দেখছি তুমি কতখানি নিভিয়া আর কতখানি কোদালি। আমি খতম করে দেবো। এই বাউরি পাড়ায় সেই সালা হত্যার হরেন সামন্তটা পাও ফেলবে তো, সেই সালা হরেন সামন্তকে আমি একদম খতম করে ওই মাস্টার বাবুরা যখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তখন 22 বছর আগে ও সুতালি মাকে মরণ ব্যক্তিশালী বিশ্ব ঠিক কথাই বলেছে। ওই সারা হরেন সামন্তকে খুন করে আমি ওই পলাশবাড়ি জঙ্গলে পুঁতে ফেলে দেবো। এই সারা শয়তান হরেন সামন্ত সোদালিকে খুন করে ব্যাপারটাকে ধামা চাপা দেবার লেগে ওই রিভিয়া মেন সাহেবকে ভূতে পেয়েছে। এই কথাটা আমাদের গায়ে প্রচার করতে আসছে। এই ছেলেকে বাউরি পাড়ায় আসতে দিব না। কেনে? তোরা কেনে আসতে দিবি না? ও তো মহাজন তো ঠিক কথাই বলেছে। ঠিক কথা বলেছে। হ্যাঁ, নিশ্চয়ই ঠিক কথা বলেছে। ও তারা সোদালি মেম সাহেবকে ভূতে পেয়েছে, এটা তো সত্যি সত্যি সত্যি। তোকে আমি করে মেরে ফেল কেনে? ও সন্তান ওই মহাজন এই পাড়ায় আসবে, আর আমার সতীনের ভূতে পড়া সোদালিকে আমি এই পাড়ায় আসতে দিব না, তাহলে তুই একটা কথা শুনে রাখ, এই বাউরি পাড়ায় সে সালা হরেন সামন্তটা পা ফেলবে তো, এই লগনে বাউরি খাপা পকের মতো তার বুকে ছাপায়ে পড়বে। কথাটা মনে রাখবে। আমি ওর দিকে একটু ঘুরে আসি। আমার তুমি যতই বলো নরক কেটে ফেলো, তবু আমি বলবো ওই শয়তানি সোদালি ওই নৈসাবার জনম না, আমি তাকে আমার সতীন সোদালির ভূতে ধরেছে। তুই ঠিক কথা বলেছিস রে বাতাসি। তার প্রমাণ এই কুবের ওঝা নিজের চুকিয়ে দেখিয়েছে। তুমি কি দেখেছো জামাই দাদা? নিঝুম রাতের আধারে আধারে একটা কালো বিড়াল তোদের বাড়ির প্রধানে বসে মিউ মিউ করে ডাকে। ও আর কেউ নয়, সোদালি বউ। ও জামাই দাদা, আমার যে ভয় লাগছে বটে। আরে লাই লাই ভয় লাই, এই কুবের ওঝা আছে বলে ওই শয়তানি প্রেতটা তোর ধারের কাছে আসতে পারে লাই।
এসে গেছে, আমাদের পাড়ার ভিখারি আসছে। এসে গেছে। দেখেন কি হলো? তোরা অমন করে দেখছিস কি? আরে দেখার কিছু নেই, আমি হরিনাম সংকীর্তন করে তোদের পাড়া থেকে ভূত তাড়াতে এসেছি। শুনলাম তোদের পাড়াতে নাকি সুদালি বউয়ের ভূত আসা যাওয়া করছে। আরে বাবু ভাবলেন, আহারে এই গরিব মানুষগুলো ভূতের ভয়ে একেবারে আড়ষ্ট হয়ে আছে। যাই আমি হরিনাম সংকীর্তন করে সুদালি বউয়ের ভূতটাকে তোদের পাড়া থেকে এমনকি গা থেকে পর্যন্ত তারাবার ব্যবস্থা করে আসবো। তাই করেন গো মহাজন, তাই করেন। আমার সতীনের ভূত, আমি যাবো, আমার সুখের সংসারটা ভেঙে দিতে আসছে গো বাবু। আমি আপনার পায়ে ধরে করো কি ছেড়ে দাও, আমার পাতা ছেড়ে দাও। হয়ে গেছে নাকি গো কুবে দাদা? তোরা সব চুপ কর না কেন? ওনার সঙ্গে আমাকে কথা বলতে দে। মহাজন, এই চুপ, একদম চুপ। বাবুর এখন ভর হয়েছে। তাই বাবু ভাবছে ওকে আমি ভূত তাড়াতে। মহাজন, বাবুর এখন ভর হয়েছে। আমি ভালো করে জেনে নি উনি এখন কোথায় আছে। আমি এখন প্রেত লোকে। সেখানে গিয়ে আপনি কি দেখছেন? দেখছি যত মানুষ মরেছে সব প্রেত এখানে আছে, শুধু একটা প্রেত নেই। সোদালির আমি এখন জেনে নেই এই সোদালির প্রেতটা এখন কোথায় আছে। বাবু, সোদালির প্রেতটা এখন কোথায় আছে? শয়তান যদি ভট্টাচার্যের বাড়িতে সোদালির প্রেত নিভিয়াকে ভর করে ওই হতভাগিনী বাতাসি বউয়ের সর্বনাশ করার চেষ্টা করছে। তাহলে আমরা এখন কি করবো বাবু? দিও না বোন, দিও না। সেই শয়তানি নিভিয়াকে কিছুতেই তোমাদের বাড়িতে আসতে দিও না। তোমরা সবাই মিলে ওই শয়তানি নিভিয়ার চুলের মুঠি ধরে মাটিতে ফেলে করে লাথি মেরে একসঙ্গে বলবে, কৃষ্ণকে সব, কৃষ্ণকে সব, কৃষ্ণকে সব চাই, রাম রাঘব
পাড়ায় গিয়ে পুকুরটা ছোপের আড়ালে বসে থাকবো কেন? ওখান থেকে দেখে নিব আমার এই সোদারি পাড়া লিবিয়া মেম সাহেবকে। লিবিয়া মেম সাহেব প্রথম যখন আমাদের পাড়ায় এই ছিল গো, এসে আমাকে লগন বলে ডেকেছিল, তখনই আমি বুঝে নিয়েছিল আমার সোদারি বউ জরুর লিবিয়া মেম সাহেব হয়ে জন্ম নিয়েছে। তাই পাড়ার কাউকে কিছু না জানিয়ে তার 7 দিন পরে এই এক থোকা পলাশ ফুল আবার কোচের লুইকে নিয়ে আমি চুপি চুপি ওই লিভিয়া মেম সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ওই মাস্টার বাবুদের পুকুর ঘাটে। কতদিন পরে আমার আশা পূর্ণ হলো, তাই নিজের হাতে রান্না করে ঠাকুরের ভোগ দেবো বলে আমি জল নিতে এসেছি পুকুর ঘাটে। গায়ের সবাই নিবিয়াকে ধুতে পেরেছে বললে কি হবে? আমার দেবতার মতো শ্বশুর বলেছেন, তুমি রাম সীতার ভোগের ব্যবস্থা করো বৌমা, তাহলে দেখবি নিভিয়ার পূর্বজন্মের কথা আর মনেই থাকবে না। এই রে বাবুর মা, কে কে? আমি আমি লগন বাবুর মা। লগন? হ্যাঁ। তুই ঘাটের পাশে অমন করে বসে আছিস কেন? এগে ভয় নেই লগন, তুই নির্ভয় বল, কেন এখানে এসেছিলিস? ও লিভিয়া মেম সাহেবকে টুকুসখানিক দেখতে। কি বললি? নিভিয়াকে দেখতে এসেছিলি? হ্যাঁ। তাহলে গায়ের লোকের মতো তুইও কি ভেবেছিস নিভিয়াকে তোর বউ সোদালির ভূতে পেয়েছে? লাই লাই বাবুর মা লাই, ও কথাটা আমি একদম মানছি না। তাহলে কি কথা বলছিস তুই? আমি মানছি কি আমার সোদালি বউ জরুর লিভিয়া মেম সাহেব হয়ে জন্ম নিয়েছে। লবণ, তাই ওই লিভিয়া মেম সাহেবকে টুকুসখানি দেখতে আমি এখানে এইছিলাম গো বামুন মা। বামুন মা, এই লগন কি খুব অন্যায় করেছে বামুন মা? ন্যায় কি অন্যায় ঈশ্বর জানে লগন, আমি জানি না। আমি শুধু তোকে বলছি, এইভাবে লুকিয়ে নিভিয়াকে তুই আর কোনোদিন দেখতে আসবি না, কারণ গত জন্মের সোদালির সঙ্গে এ জন্মে নিভিয়ার কোনো সম্পর্ক নেই। বামুন মা, ও লিভিয়া মেম সাহেবের সঙ্গে টুকুসখানি দেখা হবে না? হবে না? ওরে লগন, আপনি ওকে কিছু বলবেন না, কাউকে কিছু বলবেন না, আমি শুধু দূর থেকে একবার দেখে চলে যাব। ওরে লগন, হ্যাঁ নিভিয়া যদি জাতিস্বরেই হয়, হ্যাঁ, তবু সে এখন বড় ঘরের মেয়ে হয়ে জন্ম নিয়েছে, দুদিন পরে আমার ছেলের বউ হবে। তাই তাই তোকে আমি অনুরোধ করছি বাবা, আর কোনোদিন তুই নিভিয়াকে দেখতে চাইবি না। আমাকে কথা দে লগন, কথা আমাকে তুই কথা দে। কথা হ্যাঁ কথা দে, আমাকে তুই কথা দে লগন, আমাকে তুই কথা দে। আমি তোমাকে কথা দিলাম বামুন মা, কথা দিলাম বামুন মা, কথা দিলাম। সেদিন বামুন মাকে আমি কথা দিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি নিজের মনকে মানিয়ে নিতে পারি নাই গো, মানিয়ে নিতে পারি নাই। তাই এখন আমার মনে হচ্ছে কি ফির আমি চলে যাই ওই বামুন পাড়া, যেখানে ওরা আমার সোদালি পাড়া লিভিয়া মেম সাহেবকে লুইকে রেখেছে। কিন্তু ওরা তো ফের আমাকে বলবে আমার ভালোবাসার কোনো অধিকার নেই, সোদালি এখন ভদ্রলোকের ঘরে জন্ম নিয়েছে, তার সঙ্গে আমার সম্পর্ক নেই। কিন্তু ওরা কি জানে মানুষের মনে ভালোবাসা কোনো নিয়ম কানুন মানে নাই, কখনো নিয়ম। পলাশ, আরে এই পলাশ ফুলের গাছ, তুই কি জানিস ভালোবাসা কেমন করে হয়? আকাশ, আরে এই আকাশ, তুই আমাকে বল না কেন মানুষের মনে কেমন করে ভালোবাসার জন্ম নেয়, বল না। তুই এই লগনে বাঁশির ভালোবাসার সুর আমার ওই সোনালি পাড়া লিভিয়া মেম সাহেবের কাছে বয়ে বয়ে নিয়ে যাবি জানা বাবু? আমি আমার বাঁশিতে দিলাম বটে। কে
গো সোদালি সোদালি গো নাকি লিভিয়া মিনছে আচ্ছা আমি একবার দেখি তো ওই তো আমার আড়ি জন্মের পড়া সোদালি ছুটতে ছুটতে আসছে আমি এখন কি করি আমি সোদালি আপনি আমার গড় নিন আমি সোদালি আমি তোর বউ বটে সোদালি বউ হ্যাঁ লগন আমি তোর সোদালি বউ বটে বাঁচায় যা লগন তুই তোর মাসিকে বাঁচায় যা তুই শেষ চালাবো তুমি শেষ যা তুই যখন তোর মাসিকে ফু দিস তখন আমার চোখে ঘুম আসে না আমার শরীরটাকে মানে রাগিনীর পাড়া হয়ে যায় মনে মনে তুই কি ভাবছিস আমি লিডিয়া নাকি সোদালি নাই রে আমি লিডিয়া নয় আমি সোদালি বউ বটে আরে তুই তো আগের জন্মের কথা বলছিস আগের জন্মের আপনি এখন এই জন্মের কথা বলেন লগন হ্যাঁ ঠিক আছে লগন তুই একা একা ধান কাটার স্বপ্ন দেখ আমি ওই জমির আল থেকে 2-5 আনা ধান কেটে নিয়ে আসি ওরে বাবা 22 বছর আগে আমার সোনালী বউ যে কথাগুলো আমাকে বলেছিল নিমসাদ এখন সেই কথাগুলো বললো 22 বছর আগে সোনালী যেমন আমার উপর রাগ করে ঘাস কাটতে গেছিল নিমসাদ এখন ঘাস কাটতে গেল কাস্টের কথা বললো ধান কাটার কথা বললো আচ্ছা আমি এই বাঁশিটা একবার বাজায় দেখি তো আমি বাঁশিটা বাজালে ও সেদিনের সেই গানটা ধরে কিনা এই তো এখানে আমি ওর দিকে পিছনে ফিরে দাঁড়ায় আমার এই বাঁশিতে ভু দিলাম